সর্বপ্রথম শ্রদ্ধা জানাই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে, শ্রদ্ধা জানাই পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে, শ্রদ্ধা জানাই এই মহতী সম্মেলনের আয়োজক তথা পরিচালক মণ্ডলী প্রতিটা সদস্য মণ্ডলীকে, শ্রদ্ধা জানাই মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি সকলকে, শ্রদ্ধা জানাই এই যতদূর এই মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে আপামর গ্রামবাসী, পথচারী, ক্রেতা বিক্রেতা, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে শ্রেণীভেদে আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমি গুরুচাঁদ ঠাকুরের বাস্তব দর্শন সম্পর্কে দু চার কথা বলার আগে কিছু কথা প্রাসঙ্গিক। সঞ্চালক তো বললেন নাজমা কর একজন মুসলমান ঘরের মেয়ে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র নই। আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ, তারপর ভারতীয়, আর আমার ধর্ম হলো মনুষ্যত্বের বিকাশ ঘটানো। গোটা বিশ্ব আমার পরিবার, বিশ্বের প্রতিটা মানুষ আমার প্রিয়জন, তাই প্রতিটা প্রিয়জনের কাছে আমার একান্ত অনুরোধ এবং আবেদন সবাই যেন বিশ্ব মানবতাকে মানব ধর্ম জ্ঞান করে অন্তরের ঘুমন্ত মনুষ্যত্বকে জাগিয়ে তোলে। আমি চাই এই পৃথিবী মঙ্গলময়, জাতি ভাইতা ধ্বংস হোক সম্পূর্ণভাবে, সাম্প্রদায়িকতার বিলুপ্তি হোক, যারা ক্ষুধা দারিদ্র অনাহার অপুষ্টি প্রতিটা বিপদের সৃষ্টি করেছে তাদের সমূলে ধ্বংস হোক, মানব কল্যাণের পথ সুপ্রশস্ত হোক। আমি চাই আপনারা হন সকলের মধ্যে শিষ্টাচারী, অনেকের মধ্যে মিশুক, বন্ধু সবার, শত্রু কখনো কারো নয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বলবো মানুষ আপন আপন কর্মের বেড়া যারা বন্দী হয়ে মানসিক সংকীর্ণতায় মানবতাকে হৃদয় থেকে নির্বাসন দিয়ে চলেছেন। সংকীর্ণ ধর্মবোধ অপেক্ষা মানুষ বড়, মানুষ সত্য ভুলে যাচ্ছে। প্রত্যেকটি মানবতাবাদীর হৃদয়ই হলো মক্কা, মদিনা, কাবা, বুদ্ধ, গয়া, জেরুজালেম, ঠাকুরনগর, রাকান্দি। আর প্রত্যেকটি মানবতাবাদী মানুষের হৃদয়ে বাস করেন আরব দুলাল, বুদ্ধ, হরিগুরু চাঁদ। তাই কোরআন, পুরাণ, বেদ, বাইবেল, ত্রিপিটক, জন্দাংশা গ্রন্থ সাহেব অমৃত গুরু চাঁদ চরিত পাঠ করে বিতর্কের ময়দানে না নেমে জীবন্ত ফুল মানুষের পরিচর্যা করায় প্রকৃত ধর্ম, যা মানুষে মানুষে ভালোবাসায় গড়া যায় অখণ্ড বিশ্ব মানবতাবাদী সমাজ, যা কখনো সাম্প্রদায়িক মহাতুফানেও তছনছ করতে পারবে না। মনুষ্যত্বের চেয়ে বড় পরিচয় হয়েছে মানুষের কাছে তাদের ধর্মমত। প্রকৃত ধর্ম কখনো জাত বিচার করে না। ধর্মকে যদি উদারতার সঙ্গে বিচক্ষণতার সাথে গ্রহণ না করে মোহের দ্বারা গ্রহণ করা হয় তাহলে তখন সর্বনাশ হয়ে যায়। তাই আমি কামনা করি মানবতা বিরোধী ধর্মাচরণের অবসান হোক, অনাবিল মানব প্রেমের অভিষেক হোক। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো কোন ধর্ম যখন পূর্ণরূপে ওঠে তখন এই শোষক মনুষ্য সমাজে এক শোষক শ্রেণীর উদ্ভব হয়। কোন ধর্ম যখন হিংসার হয়ে ওঠে তখন মনুষ্য সমাজে এক চরম বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়। রাজতান্ত্রিক শোষণ হিংসাত্মক, ধর্মীয় শোষণ সম্পূর্ণ প্রেমাত্মক, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি সেই জায়গায় দাঁড়িয়েই বলতে চাচ্ছি যদি কোনো ব্যক্তি অথবা সম্প্রদায়, যদি কোনো ধর্ম বা ধর্মের অংশ বা বিষয়বস্তু যদি স্বেচ্ছায় মানব মুক্তির পথে, মানব প্রগতির পথে প্রতিবন্ধক
যদি কোনো ধর্ম বা ধর্মের অংশ বা বিষয়বস্তু যদি স্বেচ্ছা আত্মজ্ঞান আত্মসমীক্ষার মাধ্যমে মানব কল্যাণে ব্রতী হয়, তাহলে ন্যায় প্রতিষ্ঠিত হয় আর অন্যায় চিরতরে বিলুপ্ত হয়। তাই যদি কোন মতুয়া বলতে আমি প্রকৃত মতুয়ার কথা বলবো, যদি কোন প্রকৃত মতুয়া হরিগুরুচাঁদের ন্যায় ভিত্তিক মানবিক দর্শনকে বুকে আঁকড়ে ধরে জীবনের ময়দানে বিচরণ করে, পৃথিবীর কোন অপশক্তি নেই সেই মতুয়ার গতিরোধ করার সত্য সাহস দেখাতে পারে। মানে জেনে শুনে দেখে বুঝে কোন দালাল চামচা বিশ্বাসঘাতক মতুয়া যদি হরিগুরুচাঁদের ন্যায় ভিত্তিক মানবিক দর্শনকে মানব সমাজে প্রতিষ্ঠা করতে বাধা সৃষ্টি করে, জীবনের অন্তিম লগ্নে তাদের অনুশোচনা পেতেই হবে। তাই ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, আগে আসে ধর্মীয় সামাজিক বিপ্লব, পরে আসে রাজনৈতিক বিপ্লব। মার্টিন লুথারের ধর্ম সমাজ বিপ্লবের ফলে ইউরোপের রাজনৈতিক বিপ্লব এসেছিল। হযরত মুহাম্মদের ধর্ম সমাজ বিপ্লবের ফলে বর্বরতাপূর্ণ আরবে এসেছিল রাজনৈতিক নবচেতনার যুগ। পেরিয়ার রামস্বামী নাইকারের সমাজ বিপ্লবের ফলে দক্ষিণ ভারতের শূদ্রদের অধিকার আদায়ের আন্দোলন ফলপ্রসূ হয়েছিল। পাঞ্জাবে গুরু নানকের ধর্ম সমাজ বিপ্লবের ফলে শিখদের রাজনৈতিক উত্থান শুরু হয়েছিল। মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলের সমাজ বিপ্লবের ফলে শূদ্র শিবাজীর রাজনৈতিক উত্থান শুরু হয়েছিল। ঠিক তেমনি ধারায় এই অখণ্ড বাংলাতেও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ধর্ম সমাজ বিপ্লবের ফলে এই অখণ্ড বাংলায় শূদ্র জাগরণ শুরু হয়েছিল। তাই বাস্তব ভিত্তিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক ক্রমবিকাশের ধারাবাহিকতায় মানব জীবন অতীতকে অতীত করে বর্তমানে প্রতীত হয়ে ভবিষ্যতের দিকে প্রবাহমান। যারা বাস্তববাদী, যারা জ্ঞানী, যারা সাম্য, মৈত্রী, ভালোবাসার পৃষ্ঠপোষক, বাস্তব ভক্ত প্রচারক, যারা আত্মকল্যাণে সমাজ কল্যাণে সদা জাগ্রত, সেই অহেতুক যুদ্ধ বিরোধী মহামানব গৌতম বুদ্ধ, জিসাস ক্রাইস্ট, কনফুসিয়াস, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং, বাবা সাহেব আম্বেদকর, মহানবী হযরত মুহাম্মদ এবং হরিগুরুচাঁদ ঠাকুরের জাতীয় অর্থনৈতিক সাম্যবাদ, প্রকৃত সমাজতান্ত্রিক সাম্যবাদী গণতান্ত্রিক বিশ্ব রাষ্ট্র গঠনের অনুকূলে সহায়ক ভূমিকা গ্রহণ করলেও একক বিশ্ব রাষ্ট্র গঠন করা সম্ভব হয়নি মনুবাদী সাম্প্রদায়িক ব্যক্তিদের কারণে। তাই 2 শতাধিক রাষ্ট্র বিরাজমান আমাদের ভারতবর্ষ, তার মধ্যে একটি সাম্যময় মাতৃতান্ত্রিক বৌদ্ধময় অখণ্ড সনাতনী ভারতবর্ষের বুকে অনুপ্রবেশকারী আর্যদের অনুপ্রবেশ, তাদের কূটনৈতিক তৎপরতা, অন্যায় যুদ্ধের কারণে ভারতবর্ষকে বিধ্বস্ত, বিপর্যস্ত, বিচ্ছিন্ন। ভারতবর্ষের মাটি থেকে জাত পাত বিভেদ বৈষম্য সাম্যের অবসান হয়নি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সম্মান, নিরাপত্তার প্রকৃত বাস্তবায়ন ঘটানো সম্ভব হয়নি। বিশ্ব সমীক্ষাতে দেখা গেছে ভারতবর্ষের নারী সম্মান, নারী প্রগতির দিক থেকে বহু অংশে পিছিয়ে রয়েছে। তাই সমস্ত অপশক্তিকে পরাজিত করতে, বিশ্ব মানবতার, বিশ্ব শান্তির মানে প্রচার করতে, মানুষের মুক্তির পথে আলো জাগাতে, ভারতবর্ষকে ভূস্বর্গ করার স্বপ্নকে বাস্তবায়িত করতে, মূঢ়মুখ ম্লানমুখে ভাষা দিতে, ভগ্ন শুষ্ক বুকে বাঁচার আশার আলো জাগাতে যুগে যুগে অনেক মহাপুরুষের মহামানবের জন্ম হয়েছে। তবু এই সমাজ দলিত পতিত অস্পৃশ্য সমাজের মানুষের কোনো কল্যাণ সাধিত হয়নি। কারণ ভারতবর্ষের রাজনীতির বুকে এখন যত সব ভণ্ড দালাল চামচারা নেমেছে, ফলে ক্ষুধা, দারিদ্র, অনাহার, অপুষ্টি, পতিতাবৃত্তি, বাধ্যতা, জমি দখলের লড়াই, দলিত মহামারী, মনোবাদী দালালদের নির্লজ্জ ভোট প্রার্থনা, কবি সাহিত্যিক যখন মুখোমুখ অর্থাৎ প্রতিবাদের ভাষা হারিয়েছে, ঠিক তখনই ভয়, ভয়ঙ্কর অমানিসার অন্ধকারকে বিদীর্ণ করে প্রখর বুদ্ধিদীপ্ততা, প্রেমানু বিশ্ব মানবতা এবং আলোকোজ্জ্বল অখণ্ড ভাইচারার বিকাশ ও প্রতিষ্ঠা শক্তি নিয়ে বিশ্ব ধরাধামে আবির্ভূত হয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যিনি পরম স্নেহাদরে যাতনাগ্রস্ত ধোঁয়ায় লুণ্ঠিত অসহায় বিশ্ব মানবতাকে নিজের পক্ষে তুলে নিয়েছিলেন। বড় ভয়ে অস্থি স্পন্দনে
সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন, যা ইতিহাস, যা সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং বিশ্ব ন্যায় বিশ্ব মানবিক প্রেম সম্মত। এই বিশ্ব ন্যায় এই মহাপ্রতীক হরিচাঁদ ঠাকুরের মস্তিষ্ক খচিত গবেষণা লক্ষ্য অখণ্ডতার মন্ত্রবাণী, যা মানব কল্যাণের এক অদ্বিতীয় পন্থা বলে মনে করা উচিত সমগ্র দলিত মতুয়াদেরকে। তাই আজ থেকে 210 বছর আগে ওরাকান্দির মাতৃগর্ভে ভুবন জোড়া ঝড় তুলে ভূপৃষ্ঠকে আলোড়িত করে সমুদ্র লহরী হয়ে বাংলার শতধারা দলিত জননীর চোখের অশ্রু মোছাতে, চিরদাসত্বের চাবিকাঠি দাস ব্যবস্থাকে ভেঙে দিতে, অস্পৃশ্যকে প্রতিবাদী মুখর করে তুলতে গগন প্রদীপে একটি নক্ষত্র জন্ম নিলেন দুরন্ত জেহাদ নিয়ে, নির্ভীক বিদ্রোহী জাগরণী শক্তি নিয়ে, যার কণ্ঠে ধ্বনিত হলো আলো চাই, ধন চাই, মান চাই, পূর্ণ স্বরাজ চাই আর পার্লামেন্ট চাই। অস্পৃশ্য বলে কুলীন ব্রাহ্মণেরা তাকে মেরেছিলেন চাবুক। তিনি হলেন আর কেউ নন, দলিতের প্রাতঃস্মরণীয় চিরবরণীয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। ভারতীয় সমাজ সংস্কার অধিকার আদায়ের আন্দোলনে গৌতম বুদ্ধের পরেই মহামানব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব অবদান চিরস্মরণ ইতিহাস হয়ে থাকবে। তার জন্মস্পর্শে বাংলার মাটি ধন্য। অখণ্ড বঙ্গীয় শূদ্র জাতির তিনি ছিলেন প্রকৃত মুক্তিদূত। তিনি বৈজ্ঞানিক তথা স্বাভাবিক নিয়মে মনোবাদী ঐশ্বরিক দৈব দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলার জন্য নতুন মতপথ আবিষ্কার করলেন, মন্ত্র দিলেন হরি বল। তিনি তার অনুসারীদের মূর্তি পূজার রেয়াজ বন্ধ করতে আদেশ করলেন বেদ ব্রাহ্মণ্যবাদকে প্রত্যাখ্যান করতে। সেই হরিচাঁদ ঠাকুরের নামে, জ্ঞানে, গুণে, গানে, প্রেমে মাতোয়ারা ভক্তবৃন্দ আজ মতুয়া নামে খ্যাত। মতুয়া প্রচারক দেবেন্দ্রনাথ ঠাকুর তার মতুয়া ধর্ম বৌদ্ধ ধর্ম সমীক্ষা নামক গ্রন্থে 4th পৃষ্ঠায় উল্লেখ করেছে, মতুয়া ধর্ম কোন মনুবাদী হিন্দু ধর্ম নয়, মনুবাদী হিন্দু ধর্মের শাখা নয়। এই ধর্মটি বৌদ্ধ, শিখ, ইসলাম, জৈন ধর্মের মতো একটা স্বাধীন স্বতন্ত্র ধর্ম। তাই ব্রাহ্মণ্যবাদীদের আদেশ নিষেধ মেনে চলার কোনো প্রয়োজন নেই। স্বাধীনতাই ধর্ম। কারণ ব্রাহ্মণ্যবাদীরা শত শত বছর ধরে মনুসংহিতার হিংসাত্মক কারাকানুন জারি রেখে এ জাতিকে শোষণ ও শাসন করে চলেছে। মনুসংহিতার মাধ্যমে প্রচার করেছে শূদ্ররা লেখাপড়া শিখতে পারবে না, শিক্ষার অধিকার থাকবে শুধু ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্যের দখলে। সমাজ, রাষ্ট্র, ব্যবসা বাণিজ্য, জমি জমাতে থাকবে তাদের একাধিপত্য মালিকানা। সেখানে এই দলিত পিছিয়ে পড়া সমাজের মানুষের কোনো অধিকার থাকবে না। মনুসংহিতার মাধ্যমে ব্রাহ্মণ্যবাদীরা প্রচার করেছে সত্য না পেয়ে শূদ্র না কার্য দোনো সঞ্চয়, অর্থাৎ শূদ্ররা কোনো খাদ্য সঞ্চয় করে রাখতে পারবে না। বিনা পারিশ্রমিকে বাধ্য ছেলের মতো অবনত মস্তকে ভুখা পেটে ওদের বাড়িতে ওই ব্রাহ্মণদের সেবা করে যেতে হবে। আর যদি না করে অত্যাচার শুরু হয়ে যাবে। ওই মনুসংহিতার মাধ্যমে ওই ব্রাহ্মণ্যবাদীরা প্রচার করেছে নারী শূদ্রাণী ভোগের সামগ্রী রাষ্ট্রীয় সমাজ জীবনে তার কোনো অধিকার থাকবে না। কয়েকজন মা বা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের বলে যারা শুনছেন বাড়িতে তাদের উদ্দেশ্য বলা, যে মনোবাদী ধর্ম গ্রন্থটি পাঠ করে সংসারের সুখের আশায় দিন গোনেন, সেই ধর্ম গ্রন্থটি আপনাকে শূদ্রাণী করেছে, ভোগের সামগ্রী করেছে, রাষ্ট্রীয় সমস্ত অধিকার থেকে বঞ্চিত করেছে। তার হাত থেকে রক্ষা করেছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি নারীকে দিয়েছেন মাতৃত্বের অধিকার, নারীকে দিয়েছেন পৌরোহিত্য করার অধিকার। তাই নারী শুধু আজকে ভগ্নী মাতা বধূ নয়, রাষ্ট্রীয় জীবনের প্রতিটা ক্ষেত্রে দক্ষ অংশীদার হিসাবে বিশ্ব মানবের ইতিহাসে রেখে যেতে হবে তার চলার ইতিহাস। পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সাম্য মৈত্রের উজ্জ্বল আলোর ধারায় অসাম্যের আবর্জনাকে চিরতরে দূর করে দিতে হবে। প্রতিটা নারীকে হয়ে উঠতে হবে
মানবতাকামী মানুষের সহকর্মিনী, সহধর্মিনী। মনুসংহিতার মাধ্যমে ব্রাহ্মণ্যবাদীরা সতীদাহ প্রথা সৃষ্টি করে জ্যান্ত মাতৃজাতিকে পুড়িয়ে মারার বিধান তৈরি করেছে। পাথরের দেবতার সাথে সুন্দরী সুন্দর রূপসীদের বিয়ে দিয়ে তাদেরকে দেবদাসীতে পরিণত করেছে। কুচক্রী ব্রাহ্মণ পুরোহিতরাই আবার তাদের ভোগ করেছে। তারা তাদের গর্ভজাত সন্তান পিতৃ পরিচয় হারিয়ে হরিজন আখ্যা পেয়েছে। হয়তো মনে করবেন হরিজন কথাটা খুব ভালো কথা, কিন্তু হরিজন কথার অর্থ হচ্ছে চারুর সন্তান। কুচক্রী ব্রাহ্মণ পুরোহিতরা নিজেকে ঈশ্বর ভেবে সরলমতি মাতৃ জাতির সঙ্গে যেমন প্রতারণা করেছে, তেমনি শূদ্র সমাজকে হরিজন আখ্যা দিয়ে কলঙ্কিত করেছে। ওই মনুসংহিতার মাধ্যমে শ্রীকৃষ্ণ বারবার ব্রাহ্মণ বেনিয়াদের হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এই দলিত অস্পৃশ্যকে পিষে মারার জন্য। উদাহরণস্বরূপ বলব, পাঞ্চালীর পঞ্চ শিশুপুত্রকে যখন ব্রাহ্মণ কুমার অশ্বত্থাম্ব হত্যা করেছিলেন, এহেন নিষ্ঠুর মানবহত্যাকারীন প্রাণ রক্ষা করেছিলেন ওই শ্রীকৃষ্ণই। তাই আপনার প্রাণের ঠাকুর হরিচাঁদ ঠাকুর বলেছেন, আমি কুকুরের উচ্ছিষ্ট খেতে রাজি আছি, কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের জাত ব্যবস্থা মেনে নিতে রাজি নই। তাই তিনি তার জীবদ্দশায় সমগ্র দলিত পতিত বঞ্চিত সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে ব্রাহ্মণ্যবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করে মুক্তির দিকে ধাবিত করেছিলেন। 1878 সালে তিনি দেহ রাখলেন। মৃত্যুর আগে তার সুযোগ্য পুত্র পরম পূজনীয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের হাতে তার অসমাপ্ত কাজের দায়ভার দিয়ে যান। এই গুরুচাঁদ ঠাকুর ছিলেন অসাধারণ প্রজ্ঞাবান, দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তি। তার সাংগঠনিক শক্তির বলে এই মতুয়া সমাজকে জয়ের দিকে নিয়ে যান। অর্থাৎ 19বিংশ শতাব্দীর তৃতীয় দশকে যে সমস্ত বাস্তবধর্মী বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী মানব কল্যাণকামী মানুষের জন্ম হয়েছিল, গুরুচাঁদ ঠাকুর তাদের মধ্যে অন্যতম। এই মানব প্রেমী, শিক্ষাদরদী, ধর্ম সমাজ সংস্কারক গুরুচাঁদ ঠাকুরের ধর্মনীতি, রাজনীতি, শিল্পনীতির সঙ্গে অর্থনীতির সঙ্গে কার তুলনা চলে না। কিন্তু কপট ব্রাহ্মণ্যবাদী ঐতিহাসিকরা এই শুদ্ধ সমাজের ইতিহাসকে ইতিহাসের পাতায় স্থান দেয়নি। গুরুচাঁদ ঠাকুর বুঝেছিলেন যে ব্রাহ্মণ্যবাদী বঞ্চনার কারণে আমার সমাজ, অর্থাৎ দলিত পতিত বঞ্চিত সমাজ, এই সমাজ আজ অশিক্ষিত, শিক্ষার অন্ধকারে রয়েছে। তাই তাদেরকে আমি শিক্ষিত স্বাক্ষর করে তুলতে হবে। আর শিক্ষার অশিক্ষার অন্ধকারে রয়েছে, তাই তাদেরকে শিক্ষিত স্বাক্ষর করে তুলতে হবে। তাই তিনি কি বলেন, খাও বা না খাও, ছেলে মেয়েকে লেখাপড়া শেখাও। এটাই ছিল তার প্রধান বাণী। এবং তারপর বোঝালেন কি, যে জাতির দল নেই সে জাতির বল নেই। তাই তোমরা শিক্ষিত সচেতন হয়ে রাজনৈতিক দল গঠন করো। তাহলে দীর্ঘদিনের ব্রাহ্মণ্যবাদী অত্যাচারিত গ্রামীণ শূদ্র জাতি পাবে মুক্তি, সেই সঙ্গে পাবে শিক্ষা, চাকরি, রাজনীতিতে সমান অধিকার। এবং তিনি আরো বোঝালেন যে ওই ব্রাহ্মণ্যবাদীদের তৈরি বিদ্যার দেবী সরস্বতী, সম্পদের দেবী লক্ষ্মী, তাকে আমরা এতকাল আমার সমাজ পুজো করে আসছে, তাহলে আমার সমাজ আজ বিদ্যাহীন সম্পদহীন কেন? তাই তিনি কখনোই পাথরের দেবতার মন্দির তৈরির কথা বলেননি, বলেছেন বিদ্যা মন্দির অর্থাৎ স্কুল কলেজ প্রতিষ্ঠার কথা। এবং শিক্ষার জন্য অস্ট্রেলিয়ান মিশনারি মিট সাহেবের কাছে আবেদন করলেন। মিট সাহেবের ঐকান্তিক চেষ্টায় সহযোগিতায় তিনি অখণ্ড বাংলার মাটিতে 1812টি স্কুল, লেখা আছে কিন্তু অগণিত আরো বেশি স্কুল তিনি তৈরি করেছিলেন। এ ব্যাপারে আপনারা যারা উপস্থিত হয়েছেন বলবেন যে উনি কি শুধু একটা স্কুল তৈরি করেছেন? আমাদের বিদ্যাসাগর মহাশয় তো স্কুল তৈরি করেছেন, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যার জন্য তাকে বিদ্যাসাগর বলা হয়েছে। তিনি এত স্কুল তুলেছেন, তাহলে তিনি কেন, উনি কেন স্কুল গড়তে গেলেন? বিদ্যাসাগর মহাশয় তো গড়তে গেছিলেন। সে ব্যাপারে কেন গড়তে গেলেন
বিদ্যাসাগর মহাশয় স্কুল করেছিলেন, মাত্র 35টি বিদ্যালয়, আরো যদি বলা হয় 50টি, এর বেশি এর ঊর্ধ্বে নয়। সেই বিদ্যালয় তৈরি করেছিলেন কাদের স্বার্থে? সেটা ব্রাহ্মণ্যবাদীদের স্বার্থে, এবং সেগুলো ছিল শহর কেন্দ্রিক। এই নিম্ন সমাজের মানে পিছিয়ে পড়া সমাজের মানুষের সেখানে পড়ার কোনো অধিকার ছিল না, তারা পড়তে পেত না, তারা নীরবে নিভৃতে কেঁদেছিল। সেই কান্না পৌঁছে গেছিল গুরুচাঁদ ঠাকুরের অন্তরে। তাই বৈষম্যের ব্যথা বুকে নিয়ে গুরুচাঁদ ঠাকুর সেদিন স্কুল গড়ার কথা ভেবেছিলেন, এমনি নয়। সেখানে আরো কেন ভেবেছিলেন যদি বলি, বিদ্যাসাগর মহাশয় 1859 সালে বাংলার লেফটেন্যান্ট পিটার ব্যাংকে চিঠি লিখে বলেছিলেন, মহাশয় যদি বাংলাদেশে শিক্ষার প্রসার ঘটাতে হয় তাহলে একমাত্র উচ্চ বর্ণীয়দের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে। ভাবুন কত দলিত বিরোধী ছিলেন তিনি। তারপর তিনি কি বললেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন, তখন এই দলিত ঘরে সুবর্ণ বণিক ঘরে এক যুবক ওই অধ্যক্ষ পদে দরখাস্ত করেছিলেন। তখন বিদ্যাসাগর মহাশয় চটে গেলেন, বললেন, গিয়ে ব্রিটিশ শিক্ষা অধিকারিতাকে চিঠি লিখলেন, বললেন সুবর্ণ বণিকরা অর্থের মানদণ্ডে অনেক উঁচু, কিন্তু জাতের মানদণ্ড অত্যন্ত নিম্ন জাতের। তাই তাকে যদি সংস্কৃত কলেজে প্রবেশ ঘটানো যায়, গোয়া পণ্ডিতদের সংস্কৃতিকেই নাড়া যাবে না, গোটা বিশ্ববিদ্যালয়ের সম্ভ্রম নষ্ট হবে। ভাবুন বিদ্যাসাগর মহাশয় কতটা দলিত বিরোধী ছিলেন। তাই গুরুচাঁদ ঠাকুর বিদ্যালয় করার কথা ভেবেছিলেন। তারপরে কি বলল? প্রবীণ কমিউনিস্ট নেতা প্রমোদ দাশগুপ্ত বলেছিল, চাষি মজুরের ছেলে ইংরেজি শিখে কি করবে? দেশের জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন, এদের লেখাপড়া শিখিয়ে কোন সুখটা বাড়াতে চান? এদের কুড়ে ঘর সম্পর্কে, এদের অবস্থা সম্পর্কে অসন্তোষ বাড়াতে চান? অনর্থক এদের শিক্ষার কথা বলে শুধু বাড়াবাড়ি করছি। ঠিক তেমনি ভাবে কংগ্রেসের সভানেত্রী, তৎকালীন সভানেত্রী অ্যানি বেসান্ট, তিনি কি বললেন? যে এই অস্পৃশ্য সমাজের মানুষের গা দিয়ে দুর্গন্ধ বেরোবে, এরা বিস্বাদ পানীয় খায়, এরা বিস্বাদ খাবার খায়, এদের দৈহিক গঠন ভালো না, অর্থাৎ দৈহিক গঠন দেখবার মতো নয়, এরা শিষ্টাচার শেখেনি, ভদ্রতা শেখেনি। আগে এরা সুস্বাদু খাবার খাক, দৈহিক গঠন পরিবর্তন করুক এবং এরা ভদ্রতা শিখুক, তারপর আমরা ভেবে দেখব আমাদের উচ্চ বর্ণীয় ছেলে মেয়েদের সঙ্গে ওই নিম্ন বর্ণের ছেলে মেয়েদের একসাথে পড়ার কথা ভাবা যায় কিনা। এতটা দলিত বিরোধী ছিলেন জাতির জনক থেকে বিদ্যাসাগর, যারা আমাদের নবাশ্য ব্যক্তি, যারা আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তি, যার জন্য গুরুচাঁদ ঠাকুর শিক্ষার জন্য আন্দোলন শুরু করেছিলেন এবং মীর সাহেবের কাছে আবেদন করেছিলেন, শিক্ষার অধিকার তিনি আদায় করেছিলেন। কিন্তু বিদ্যাসাগর মহাশয়, ঈশ্বরচন্দ্র মহাশয় মাত্র 35টা বিদ্যালয় তৈরি করে তিনি বিদ্যাসাগর উপাধি পেলেন। আর এই দলিত মানুষের জন্য শত শত বিদ্যালয় তৈরি করেও কেন গুরুচাঁদ ঠাকুর বিদ্যাসাগর উপাধি পেলেন না? তার জন্য কোনো মতবর্গকে গর্জে উঠতে দেখা যায় না, এবং তাকে যে বিদ্যাসাগর উপাধি দিতে হবে এখনো তার জন্য কোনো আন্দোলন বা লড়াই আমরা দেখতে পাই না, তাদের মুখে শুনতে পাই না। গুরুচাঁদ ঠাকুর শিক্ষার অধিকার আদায় করেছিলেন বটে, কিন্তু তৎকালীন সমাজে তা প্রতিষ্ঠা করতে অনেক কষ্ট পেতে হয়েছিল। তৎকালীন সময়ে ব্রাহ্মণ্যবাদীদের জন্য এই জলের ভার গলায় বেঁধে স্কুলে যেতে হতো, তাদের ওখানে জল খাওয়ার কোনো সুযোগ ছিল না, কোমরে ঝাঁটা বেঁধে স্কুলে যেতে হতো। এই গুরুচাঁদ ঠাকুরের সাহসিকতা শিক্ষা আন্দোলনের ফলে বাংলার এই শূদ্র জাতি জলের ভারের পরিবর্তে গলায় ঝুলিয়েছে টাই, কোমরে ঝাঁটার পরিবর্তে পড়েছে বেল্ট। এই জাতি আর গুরুচাঁদ ঠাকুরের জন্য সাহেব জাতিতে পরিণত হয়েছে।
বাংলার মুসলিমরাও চরমভাবে তার শিক্ষার ফসল ভোগ করেছিল। সেদিন দলিত মুসলিমের ভিতরে একটা সংস্কৃতির বাতাবরণ তৈরি হয়েছিল, কিন্তু কপট ব্রাহ্মণ্যবাদীরা সেটাকে মেনে নিতে পারেনি। তারা বুঝেছিল যদি দলিত মুসলিম ঐক্য স্থাপন হয় তাহলে তাদের মিলিত শক্তির কাছে বাংলার রাজ ক্ষমতা পরিণত হবে। তাই বারবার এই অখণ্ড বাংলার মাটিতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে, আর গুরুচাঁদ ঠাকুর দুই বর্ণের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার আহ্বান জানিয়েছে। 1937 সালে গুরুচাঁদ ঠাকুর দেহ রাখলেন। সেই সময় একে ফজলুল হক অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী হন এবং দুজন নমশূদ্র সেই মন্ত্রীর সবাই স্থান পেয়েছিল। সেদিন থেকে জাতির রাজনৈতিক উত্থান শুরু হয়েছিল। ভাগ্যের কি পরিহাস, বাংলা দ্বিখণ্ডিত হলো, দুটো স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো। তাই এবার বাংলার মতুয়ারা ভুলে গেছে গুরুচাঁদ ঠাকুরের ঐক্যের বাণী, ভুলে গেছে মতুয়া মুসলিমের সম্প্রীতির বাণী। অনেক উচ্চ শিক্ষিত মতুয়া আছেন, মতুয়া নেতা আছেন, মতুয়া ধার্মিক আছে, যারা নিজ ব্যক্তিগত স্বার্থে চেয়ারের লোভে তারা এই অশিক্ষিত বঞ্চিত সমাজের সাথে চরম বিশ্বাসঘাতকতা করে কি বলে যে আমাদের অর্থাৎ এই দলিত সমাজের মানুষের কোন পারিবারিক সামাজিক যদি কোনো অনুষ্ঠান করতে হয় ব্রাহ্মণকে পরিহার করে চলা উচিত, নৈতিক দায়িত্ব কর্তব্য। তারা বলে মুখে, কিন্তু নিজ কাজের বেলায় পারে না। এই নামাবলী পাড়ার দালাল চামচা মতুয়াদের থেকে দূরে থাকবেন। তারা শুধু নিজ সমাজের সাথে বিশ্বাসঘাতকতা করে না, কারণ সেই আরাধ্য মহামানব হরিগুরুচাঁদ ঠাকুরের সঙ্গে সেই ব্যক্তি আমার প্রকৃত মতুয়া যে হরিগুরুচাঁদের আদেশ নির্দেশ নিষেধ মেনে চলতে প্রস্তুত, বেদ ব্রাহ্মণ্যবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, যার হরিচাঁদ ঠাকুরের কথাকে অমান্য করে ব্রাহ্মণ্যবাদী সামাজিক রাজনৈতিক দলে যোগদান করে, তারা মতুয়া। মতুয়া নয় বলছি না, তারা মতুয়া, প্রকৃত মতুয়া নয়। তারা নামাবলী পাড়া ভণ্ড মতুয়া, ব্রাহ্মণ্যবাদের দালাল চামচা পৃষ্ঠপোষক। কারণ আমি আগে বলেছিলাম 2003 সালের নাগরিক বিলের কথা, যে 500-1000 বছর পরে স্বজাতির মধ্যে পার্থক্য দেখা দেবে এবং তখন কি হবে, মানে শিক্ষিত অশিক্ষিত, চাকরিজীবী ভিখারি অজ্ঞ মূর্খ সবারই তো একই অবস্থা হবে। যারা চাকরি করছেন চাকরি চলে যাবে, যারা অট্টালিকায় বাস করছেন ভাবছেন আমাদের কিছু হবে না। যে সমস্ত শিক্ষিত ভাইরা আছেন তারা কি বলছেন যে ওইসব নাগরিকত্ব সমস্যা নিয়ে আমাদের, আমি বেশি কিছু কথা বলবো না এই ব্যাপারে, অল্প একটু কথা ছুঁয়ে যাচ্ছে, যে এই নাগরিকত্ব সমস্যা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই, কারণ আমরা তো দুধে ভাতে প্লেন চড়ে কাটাচ্ছি, রাজপ্রাসাদে বাসশ্রী অট্টালিকায় আছি। তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আপনি দুধে ভাতে আছেন ঠিকই, কিন্তু আপনার সমাজের মানুষগুলো আপনি কি দাবি তুলতে পারেন না যে আন্তর্জাতিক কুচক্রী সমাজ রাজনীতির শিকার হয়ে এবার বাংলায় আমরা আসতে বাধ্য হয়েছি। এবার বাংলার আমরা অখণ্ড মানুষ, আমরা অখণ্ড বাংলার আমরা ভাই ভাই, তাই আমরা তো আন্তর্জাতিক কুচক্রী সমাজ রাজনীতির শিকার হয়ে এসেছি। আমরা তো এমনিই নাগরিক, আবার হিজন করে আমাদের নাগরিকত্ব চাইতে হবে কেন? এবং তারা যদি এই ভোলে ভালা মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে তাহলে তো সুবিধা হয়, কিন্তু তারা করছে না। তারা এই সমাজের সাথে বিশ্বাসঘাতকতা করছে। তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, যে সম্মান তুমি পেতে চাও, যে গর্ব তুমি অনুভব করতে চাও, যে গৌরব তুমি লাভ করতে চাও, তা কখনোই তুমি পেতে পারো না যতক্ষণ না তোমার আপনজনের উন্নয়ন না ঘটে। তাই এখনো সময় আছে, আপনারা ঐক্যবদ্ধ হন। আর এই যে চালু হচ্ছে এবং চালু হয়ে গেছে, এনপিআর অনেক আগেই চালু, এনআরসি অনেক আগেই আপনার আধার কার্ড নিয়ে চালু করেছে। সত্যি সত্যি আপনারা যদি নিজেরা নিজেদের জামা কাপড় খুলে নিয়ে, যে নাগরিকত্ব আপনাদের আছে, আধার কার্ড আছে, এ আছে, চা আছে, সবকিছু আছে, আপনারা যদি মনে করেন আমি ঠাকুর বাড়ির ছেলের কথা মতো, বৌমার কথা মতো
করেন, আপনারা কখনোই ওই থামস আপটা করবেন না। আমার এটা অনুরোধ থাকলো আপনাদের সাথে, কারণ অখণ্ড বাংলার আমরা আপনজন, আপনার রক্ত আমার রক্ত এক, তাই এপার বাংলার নন্দিনী হিসাবে আপনারা যাতে সুখে শান্তিতে আমরা ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখে চলতে পারি, এটাই আমার আবেদন থাকলো।